এই খাতে আমরা প্রতিযোগিতার অভাব দেখেছি, আমরা স্বচ্ছতা জবাবদিহিতার অভাব দেখেছি, আমরা দেখেছি যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ যেগুলো কংগ্লোমেরেটস, তাদের সরকারের নীতি সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকার একটা প্রভাব দেখেছি বিগত সরকারের সময়কালে। কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে যে বিগত সরকারের সময়কালে কিছু জ্বালানি এবং বিদ্যুৎ খাতে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিশেষ করে আমাদের বিদ্যুতের প্রাপ্যতার ক্ষেত্রে, যে সারা দেশব্যাপী যে বিদ্যুতের প্রাপ্যতা সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে আমরা দেখেছি একটা বড় অগ্রগতি হয়েছে বিগত সরকারের সময়কালে। এমনকি সরকারি এবং বেসরকারি বিনিয়োগ, যেটা কিনা জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনে হয়েছে, সেটিও এক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ ছিল। তবে হ্যাঁ, এই জিনিসগুলো যে প্রক্রিয়াতে হলে আরো বেশি দক্ষতার সূচক হতো, প্রতিযোগিতা সক্ষম হতো, রাষ্ট্রীয় সম্পদের অপচয় কম হতো, জবাবদিহিতা সুশাসন নিশ্চিত হতো, সেই জায়গাগুলোতে আমরা বড় রকমের ব্যত্যয় দেখেছি। সুতরাং আমরা সেই জায়গাগুলোর ভিত্তিতেই আমরা মনে করি যে সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার। এবং আমাদের কাছে মনে হয়েছে যে বর্তমানকালে, বিগত বছরকাল বা তার থেকে বেশি, এবং এখনো যা চলছে বা আগামী দিনগুলোতেও যেটি যাবে, যে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি, তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায়, তাহলে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে, অর্থের অপচয় হয়েছে, এবং সরকারের এর জন্য যে অর্থ ব্যয় করতে হয়েছে, সেটি এটির জন্য দায়ী। সত্যি আমি অন্তত তিনটি জায়গাকে গুরুত্ব দিতে চাই, যে তিনটি পলিসি দ্রুততর সময়ে এগুলোর সংস্কার এবং সংশোধন দরকার। এর একটি হলো আমি যেটা বলেছিলাম, কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, যেটি এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে, এক। দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি। এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট, পুনরায় ফিরে যাওয়া সেটি। এবং চতুর্থ হলো রিনিউয়েবল এনার্জি পলিসি, এটিকে যদি আপডেট করা হয়। এই চারটি করা হলে বাকিগুলো কিন্তু সবই এই জায়গাগুলোরই তথ্য উপাত্তকে ব্যবহার করে আপডেট করা হয়। সুতরাং কাজ অনেক বড় না, কিন্তু না করার কারণে, এড়িয়ে যাওয়ার কারণে, অথবা সার্টেন গোষ্ঠীর সুবিধা রাখার কারণে এই জিনিসগুলো কিন্তু অনেক দিনের জমানো বিষয়গুলো সামনে রয়েছে। আমরা মনে করি যে বিপিডিবি, বিপিসি, আরপিজিসিএল, পেট্রোবাংলা এবং তার অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি বিগত 5 বছরের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি পুনর্মূল্যায়ন প্রয়োজন। আমরা মনে করি যে রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এবং একই সাথে যেগুলো কিনা লো ইফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে, এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার। তার মানে কিন্তু আমরা এটা বলছি না যে যেটা আছে এক্ষুনি বন্ধ করে দেন। আমরা বলছি যার সাথে যে কন্ট্রাক্ট এখন রয়েছে, এই কন্ট্রাক্টগুলো যাতে নতুন করে আর রিনিউ না করা হয়। প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের এখানে জ্বালানি বিদ্যুৎ চাহিদাতে কি কোনো সংকট পড়বে? না, থিওরিটিক্যালি কোনো সংকট পড়ার কথা না। কেননা আমরা হিসেব করে দেখেছি, এই মুহূর্তে প্রায় 40% উদ্বৃত্ত বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে। যদি সেখান থেকে যদি এটাকে 30% ক্যাপাসিটি উদ্বৃত্ত রাখা হয়, যেটা সরকার বলতে চায়, যদিও 30% দরকার হয় না, ইনফ্যাক্ট 10-15% হলে হয়, তাও 30% যদি করি, তাহলেও প্রায় 6,500 মেগাওয়াট কিন্তু কম বিদ্যুৎ থাকলেও আমাদের জন্য কোনো সমস্যা না। আগামী দিনগুলোর প্রেক্ষাপটে আপনাদেরকে একটা জিনিস বলি, এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয়, তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। আর যদি 1 মেগাওয়াট নাও যুক্ত হয়, তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে, এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে।